বিদেশি দূতাবাসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কথিত ফোন আলাপ ফাঁস, এমন দাবিতে এআই দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিওকে ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। একই ধারাবাহিকতায় বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও প্রধানমন্ত্রীর নামে ছড়ানো হয় আরেকটি বানোয়াট মন্তব্য। কিন্তু বাস্তবে সংকটের কথা তিনি নিজেই স্বীকার করে সমাধানে সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন। শুধু তাই নয়, ওসমান হাদি হত্যাকাণ্ডে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান গ্রেফতার, এমন চাঞ্চল্যকর দাবিতেও পুরনো সংবাদ ও এআই দিয়ে তৈরি ছবি জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। বিদ্যুৎ ও গ্যাস সংকট ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ছড়ানো একটি বানোয়াট মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। ফটোকার্ডটিতে দাবি করা হয় বিদ্যুৎ গ্যাস সহ সবকিছু ঠিকঠাক থাকলেও যারা সংকটের কথা বলছেন তারা ফ্যাসিস্টের দোসর। তবে যাচাই করে দেখা যায় প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্যই করেননি। দাবিটির কোনো নির্ভরযোগ্য প্রমাণও নেই, বরং সাম্প্রতিক বক্তব্যে তিনি বিদ্যুৎ ও গ্যাস সংকটের বাস্তবতা স্বীকার করে সমাধানে সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন। এই বিভ্রান্তি চূড়ান্ত আকার ধারণ করে যখন বিদেশি দূতাবাসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কথিত কল রেকর্ড ফাঁসের দাবিতে ডিপফেক অডিও ভাইরাল হয়। অডিওটিতে জামায়াত ও এনসিপিকে রাজনৈতিকভাবে মাইনাস করা এবং আওয়ামী লীগকে ফের রাজনৈতিকভাবে প্রয়োজনীয় করে তোলার মতো কথোপকথনের দাবি করা হলেও রিউমার স্ক্যানার টিমের যাচাইয়ে এই কথোপকথনের কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি, বরং এআই শনাক্তকারী পরীক্ষায় অডিওটি ডিপফেক হিসেবে শনাক্ত হয়েছে। অর্থাৎ কথিত কল রেকর্ডটি বাস্তব নয়, এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভুয়া অডিও। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী আরও গুজবের শিকার হয়েছেন। সাবেক স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামে প্রধানমন্ত্রী তারেক রহমানের পদত্যাগের আহ্বানের কথিত মন্তব্যের দাবিতে একটি টিকটক ভিডিও প্রায় 5,14,000 বার দেখা হয়েছে। আবার 25,000 মানুষ প্রতিক্রিয়াও জানায়। কিন্তু যাচাই করে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি, কিংবা বক্তব্যটির কোনো উৎসও খুঁজে পাওয়া যায়নি। হাফিজ উদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন মন্তব্যের কোনো অস্তিত্ব মেলেনি। ওদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান গ্রেফতার, এমন দাবিতে পুরনো ও ভিন্ন ঘটনার সংবাদ এবং এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে ছড়ানো হয় একটি ভুয়া প্রতিবেদন। মূলত ভিডিওটির শুরুতে থাকা গ্রেফতারের সংবাদটি 2022 সালের 13 ডিসেম্বরের। আবার জামায়াতের আমিরকে পুলিশ হেফাজতে নেওয়ার দৃশ্য একই সময়ের পুরনো সংবাদ থেকে নেওয়া। এমনকি প্রতিবেদনের থাম্বনেলে ব্যবহৃত ছবিটিও এআই দিয়ে তৈরি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ছড়ানো হচ্ছে একের পর এক বিভ্রান্তিকর দাবি। কখনো বিদেশি দূতাবাসের সঙ্গে কথিত কল রেকর্ড, আবার কখনো পদত্যাগের আহ্বান, কিংবা বিদ্যুৎ গ্যাস সংকট নিয়ে তার নামে বানোয়াট মন্তব্য। সব ক্ষেত্রেই মিলেছে অপতথ্যের ছাপ। রাজনৈতিক অস্থিরতা ও জনমনে বিভ্রান্তি তৈরির এমন অপতৎপরতায় তথ্য যাচাই করে তবেই বিশ্বাস ও প্রচারের পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। ডক্টর মোহাম্মদ জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। এর আগেও আমরা আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, বাট সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা আপনার সাথে আলাপটা করতে পারিনি। যেটি জিজ্ঞেস করছিলাম, সাম্প্রতিক সময়ে আমরা প্রধানমন্ত্রীকে ঘিরে বেশ কিছু অপতথ্য এবং গুজব দেখতে পাচ্ছি। আগে তো তাও ফটো কার্ড অথবা তার কোনো মন্তব্যকে পরিমার্জন, সংস্কার অথবা অনেক সময় অপতথ্যের রূপ নিয়ে অনেক ধরনের গুজব ছড়ানো হতো। এখন ডিফেক ভিডিও বা ডিফেক অডিও ব্যবহার করা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গগুলো নিয়ে। এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাই, বিষয়টা আসলে কিভাবে দেখেন এবং এই ধরনের অপতথ্য ছড়ানো আসলে কতটুকু প্রভাব রাখে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আজকে ৭১ টেলিভিশনের যারা প্রযোজনা করছেন এবং যারা এই অনুষ্ঠানটি সাথে আমাকে সংযুক্ত করেছেন তাদের, এবং যারা আমার এই বক্তব্য শুনছেন এবং দেখছেন তাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজ আজকের এই অনুষ্ঠানে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গত নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সরকার গঠনের পর থেকে কিছু ব্যক্তিবর্গ যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সম্পর্কে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গকে নিয়ে যে সমস্ত উদ্ভট এবং
কাল্পনিক যে সমস্ত বক্তব্য এবং সচিত্র প্রতিবাদ বিভিন্ন রকমের ইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে তথ্য ছড়াচ্ছে, যেটা অপতথ্য নামে খ্যাত, এসব অপতথ্য ছড়ানোর আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই সমস্ত অপতথ্য যারা ছড়াচ্ছেন বিভিন্ন ভাবে, এবং সেটা নির্বাচনের পূর্বেও এই ধরনের অপতথ্য ছড়িয়েছিল তারা, যেটা নিয়ে আমরা বিশেষভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনেও বিভিন্ন সময় আমরা অভিযোগ জানিয়েছিলাম, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনও অনেকটা বিব্রতকর এবং ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন, বাট সেই ব্যবস্থা তারা নিতে পারেনি। এবং এখনো পর্যন্ত তারা এই অপতথ্য ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে, যে বিষয়গুলা বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ইতিমধ্যে এই কথাগুলো এসছে, এবং বিভিন্ন সিভিল সোসাইটির লোকজনও এই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন, যেটা তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমিও তাদের সাথে একমত পোষণ করছি, এই সমস্ত উদ্বেগের সাথে এই লক্ষ্য করছি এই বিষয়গুলা। ডক্টর মোহাম্মদ জাকারিয়া, আমরা বিষয়টা আসলে বুঝতে পারলাম যে আসলে যে একটা প্রভাব আমরা পড়তে দেখছি। একটু জানতে চাই, এই যে উচ্চ প্রযুক্তি সম্পৃক্ত এই ধরনের অপপ্রচার মোকাবেলার ক্ষেত্রে আসলে আমাদের সাইবার সিকিউরিটি সেল বা তাদের কারিগরি সক্ষমতা আসলে কতটুকু জোরদার হয়েছে বলে আপনি মনে করেন? আসলে এটা প্রথম থেকেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমাদের যে আইসিটি মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি এবং আইসিটির যিনি উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন, তার সাথেও এই বিষয়ে কথা বলা হয়েছে। উনিও এই বিষয়টা অনুধাবন করে এই বিষয়ে যথেষ্ট নজর দিচ্ছেন, এবং এটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং আশা করি ভবিষ্যতে এই বিষয়গুলোকে নিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল, এবং এই বিষয়টা সবকিছু নিয়েই এই ভাবা হচ্ছে এই অপতথ্যের বিষয়টা কিভাবে নিরসন করা যায়। ডক্টর মোহাম্মদ জাকারিয়া, একটু জানতে চাই কি ধরনের পদক্ষেপ আসলে ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং কি ধরনের পরিকল্পনা আসলে নেওয়া হচ্ছে বলে আপনি একটু জানাবেন। কারণ হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের সাইবার বুলিং বা ডিপফেক আসলে যে ধরনের কার্যক্রমগুলো দেখতে পাচ্ছি, আসল এবং নকলের মাঝে ফারাক করা সাধারণ মানুষের মাঝে এখন বেশ কঠিনই হয়ে দাঁড়িয়েছে। এখন যদি এই পরিস্থিতি দাঁড়ায়, সেই ক্ষেত্রে যদি আমরা নিজেরা এই ব্যাপারে যদি সাধারণ মানুষকে সচেতন বা বাঁচানোর জন্য পদক্ষেপ না নিয়ে থাকি, তাহলে আসলে আর কবে নেব? না, এই বিষয়টা, এই যে অপতথ্য ছড়ানোর বিষয়টাও যারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন এবং এই বিষয়গুলা চিন্তা ভাবনা করছেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একদম শহর থেকে গ্রাম পর্যায়েও এখন অনেকটা মানুষ সচেতন, অনেক সচেতন, কোনটা সঠিক কোনটা অপতথ্য, এটা মানুষ এখন যাচাই করতে পারে। ডক্টর মোহাম্মদ জাকারিয়া, আসলে ডক্টর মোহাম্মদ জাকারিয়া, আমি একটু বলছি, আমাদের জনসংখ্যা অনেক বেশি, হয়তো শহরের মানুষ ফ্যাক্ট চেক করতে জানে, কিন্তু গ্রামের প্রান্তিক মানুষ আসলে কতটুকুই জানে? তাদের ফোনে যখন একটা স্মার্ট প্রযুক্তিও যদি আসে, অনেক সময় আমরা দেখি তারা এই বিষয়ে কোনো ধারণাই রাখতে পারে না। একটু জানতে চাচ্ছি, সেই ধরনের মানুষরা যারা জানে না, তারা যদি এই ধরনের ডিফেক বা এই ধরনের ভিডিও যদি দেখে, মিথ্যা ভিডিও যদি দেখে, তারা তো প্রধানমন্ত্রীর ব্যাপারে একটা নেতিবাচক প্রভাব তাদের সিদ্ধান্তের উপর পড়ে যেতে পারে। সেটা নিয়ে আসলে কি করছে? হ্যাঁ, নেতিবাচক প্রভাব তো আসলে, যেটা শহরের যে লোকজন, যেটা সামাজিক যোগাযোগ দেখে এখন কোনটা এআই, কোনটা বানানো, এই বিষয়গুলো অনেকটা বুঝতে পারেন। গ্রামে হয়তো অনেকটা গ্রামের লোকজন যারা আছেন, যারা এই বিষয়ে সচেতন না, তাদের মধ্যে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এই বিষয়গুলো নিয়েই সরকার এই বিষয়টা নিয়ে ভাবছেন, এবং সরকার ইতিমধ্যেই আইসিটি মিনিস্ট্রি, আইসিটি মন্ত্রণালয়, মাননীয় উপদেষ্টা মহোদয় এই বিষয়ে বেশ কয়েকবার সভা করেছেন। এই বিষয়ে কিভাবে কি করা যায় ওনারা চিন্তা ভাবনা করছেন, এবং এই চিন্তার ভিত্তিতেই তারা, আমার মনে হয়, একটা সুরাহা করতে পারবেন বলে আমার বিশ্বাস। একটু জানতে চাচ্ছিলাম কি ধরনের পরিকল্পনা আসলে, এই যে আপনি তো একটা এই যে পরিকল্পনার কথাগুলো আপনি বলছিলেন, যে কার্যক্রমগুলোর কথা, আলোচনার কথা বলছিলেন, সেটা কি কোনোটা পরিকল্পনা পর্যায়ে গিয়েছে, ব্লুপ্রিন্ট পর্যায়ে গিয়েছে? কি বলবেন বিষয়গুলো নিয়ে? কারণ এটা ইয়ে করছে, এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের এনজিও তে বিভিন্ন এনজিও এগুলো নিয়ে কাজ করছেন, এবং এনজিওদের সাথেও আমরা কথা বলেছি, এবং বিভিন্ন সভা সেমিনার করেছি। এগুলো করে তারাও এই বিষয়গুলো নিয়ে, এবং অনেকে বিদেশেও গেছেন এই বিষয়গুলো নিয়ে কিভাবে কি করা যায়, এবং তারাও মোটামুটি একটা প্ল্যান সরকারের কাছে দিয়েছেন আমার যতদূর মনে হয়, এবং এই বিষয়গুলো নিয়েই মোটামুটি আগাচ্ছে সরকার।
ডক্টর মোহাম্মদ জাকারিয়া, আপনি বলছিলেন যে ধরনের কার্যক্রম নিয়ে আসলে কাজ করা হচ্ছে, একটু সচেতনার দিকে আসতে চাই। যেহেতু আসলে পরিকল্পনা নিয়ে আমরা খুব বেশি আলাপ করতে পারলাম না, একটু সচেতনতার দিকে আসতে চাই। এই যে জনগণ, এই সাধারণ মানুষ, তাদেরকে তো আমাদের জানাতে হবে যে কোনটা অপতথ্য, কোনটা গুজব, কোনটা সত্য ভিডিও, কোনটা মিথ্যা ভিডিও। এটি নিয়ে আসলে কি ধরনের কার্যক্রম করছেন, ইভেন এনজিও ভিত্তিক কোন ধরনের কার্যক্রম রয়েছে কিনা? এবং এই বিষয়ে অ্যাডভোকেসির জন্য এবং বিভিন্ন অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য আমরা বিভিন্ন এনজিওকেও দায়িত্ব দিয়েছি, এবং এনজিওরাও এই ধরনের কার্যক্রমে এখন সচেতন মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করছেন। এবং তারা ইতিমধ্যে আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে এবং এনজিও বিরুদ্ধে সেদিন আমরা বিভিন্ন এনজিওকে এখানে আমরা আহ্বান করেছিলাম, এবং তারাও একমত পোষণ করেছেন, এবং এই বিষয়ে তারাও তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম চালানোর জন্য আমাদের সাথে কথা দিয়েছেন। এবং আশা করি আমরা এই ধরনের কার্যক্রম, অ্যাওয়ারনেস কার্যক্রম অনেক ক্ষেত্রেই ফলপ্রসূ হয়। যেমন ইতিপূর্বে আমরা দেখেছি, যেমন অ্যাসিড সার্ভাইভারদের জন্য অ্যাসিড যে ইয়ে হতো, এখন অনেকটা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের কারণে অনেক কিছু কমে গেছে। এখন এই অ্যাসিড সন্ত্রাস, এই জাতীয় জিনিসগুলো এখন অনেক কমে গেছে। এবং আমরা আশা ডক্টর করি মোহাম্মদ জাকারিয়া, এই অ্যাওয়ারনেসের জন্য আপনি যে বলছিলেন এনজিও নানা ধরনের কার্যক্রম নিয়েছে, সেই কার্যক্রমে আসলে কি থাকছে? এটা হলো আসলে বিশেষ করে সচেতনতা প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, জনগণকে সচেতন করে তোলার জন্য যে প্রোগ্রাম, এনজিওরা এই ধরনের কার্যক্রমে যুক্ত হয়েছে। আমি জানতে চাচ্ছিলাম, এই যে কার্যক্রমগুলোর কথা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, এনজিওর মাধ্যমে নানা ধরনের কার্যক্রম সচেতনতার জন্য মানুষকে আপনারা কার্যক্রম বিভিন্ন হাতে নিয়েছেন। জানতে চাচ্ছি, এই যে কার্যক্রমগুলো, সেটাতে কিভাবে, কোন পদ্ধতিতে বা কোন নীতিতে আসলে সাধারণ মানুষকে সচেতন করা হবে? কোনো ধরনের বাইরের মডেল আপনি ব্যবহার করছেন, দেশীয় কোনো থিওরি ব্যবহার করছেন, কোন ধরনের ব্যবহার থাকছে, আসলে কিভাবে মানুষ সচেতন করবেন? এই সচেতনতা হলো বিভিন্ন প্রোগ্রাম করে, যেমন স্কুল, কলেজ এবং এই ধরনের যেখানে অ্যাসেম্বল হয়, জনগণের সম্পৃক্ততা আছে, এই ধরনের এলাকাগুলোতে এই এনজিওরা কার্যক্রম পরিচালনা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় বিষয়গুলো, এবং যেখানে সিভিল সোসাইটির বিভিন্ন কার্যক্রম যারা চালাচ্ছে, তাদের মাঝখানে এই সচেতনতা বৃদ্ধির জন্য তারা কাজ করছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা জাপানে দেখেছি, যখন তারা সচেতনতা তৈরি করার চেষ্টা করছিল, তারা শিশুদের, অর্থাৎ যারা বয়স কম, তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিভাবে আসল এবং নকল খবর আলাদা করা যায় সেই বিষয়ে জানিয়েছিলেন। এবং যারা বয়োজ্যেষ্ঠ, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক, তাদের জন্য এমন কিছু কার্যক্রম ছিল, এমন কিছু খেলা বা গেমস ছিল, যার মাধ্যমে তারা সত্য কোনটা, মিথ্যা কোনটা, এবং কিভাবে এআই ছবি নির্বাচন করা যায়, কোন প্রযুক্তির মাধ্যমে, কোন অ্যাপসের মাধ্যমে আপনি সহজেই এআইকে সত্য এবং এআইকে আলাদা করতে পারেন। এই ধরনের নানা ধরনের কার্যক্রম আমরা জাপানের বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দেখেছি, যেখানে তারা অপতথ্য এবং গুজবকে থেকে মানুষকে সচেতন করতে চাচ্ছিল। এই যে সিনারিও আমরা দেখলাম জাপানের একটি কার্যক্রম, এরকম কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন? হ্যাঁ, এটাই আমি তো আগেই বললাম। এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলতে শিশুদের থেকেই শুরু, তো শিক্ষা প্রতিষ্ঠান সেটা একদম শিশু থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এই বিষয়গুলা যাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলে, এই কার্যক্রমগুলোই এনজিওরা করছেন। ধন্যবাদ মোহাম্মদ জাকারিয়া, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক সময় দিলেন এবং পরামর্শ দিলেন, ধন্যবাদ। এবং পরবর্তীতে আপনার সাথে আমরা এই প্রজেক্টগুলো নিয়ে আসলে আরো বিস্তারিত আলাপ করব, আশা করি তখন সময় দিবেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়, একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন 71 সাথে।